আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। র্যাবের নাম পরিবর্তনের কথা ভাবছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মি কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রামাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর এলিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এর আগে চিকিৎসকের পরামর্শক্রমে যুক্তরাজ্যে ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ৯ মে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থ বছরে এডিপির আকার হবে ৩ লাখ কোটি টাকা। অর্থমন্ত্রী আরও বলেন, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১,৯৯,০০০ কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১,১০,০০০ কোটি টাকা। প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতে সরকার বিশেষভাবে নজর দেবে বলে জানান তিনি। বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে বিনিয়োগের নিরাপদ ডেস্টিনেশন হতে যাচ্ছে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে ১,৯৯,০০০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান ১,১০,০০০ কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অর্থাৎ আমাদের এই যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটাতে আমরা ধরে নিয়েছি একটি নির্বাচিত সরকারের সক্ষমতা অনেক বেশি থাকবে, এফিসিয়েন্সি অনেক বেশি থাকবে এবং এটার বাস্তবায়ন ক্ষমতাও বেশি হবে। র্যাবের নাম পরিবর্তন কিংবা নতুন কোনো এলিট ফোর্স গঠনের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় র্যাবের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও এসেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের কাঠামো বা নাম পরিবর্তন করা হলে আন্তর্জাতিক অঙ্গনে বাহিনীটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সরকার। আমরা আশা করছি আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে এবং আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করবো কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করবো কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করবো। ইনশাআল্লাহ অথরিটি থাকবে
রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে সেই একই আইনে। সেভাবেই আমরা আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং জননিরাপত্তা জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জমির মালিকানা যাতে কৃষকদের হাতেই থাকে, ভূমি ব্যবস্থায় যাতে দখলদারিত্ব না থাকে, এক্ষেত্রে ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, অতীতে জমি নিয়ে যে মামলা জটিলতা ছিল, জমির মালিকরা ভূমি সংক্রান্ত কাজে নানাভাবে বিভ্রান্ত হতেন, হয়রানির শিকার হতেন, এ সকল জটিলতা দূর করা হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি হয়রানিমুক্তভাবে জনগণকে সেবা দিতে চায় সরকার। এ ব্যাপারে জনগণকে সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার থেকে ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভূমিদস্যু এবং বিভিন্ন যারা হচ্ছে আমাদের এই ব্যবস্থাপনায় গরিব জনসাধারণের উপরে প্রকৃত মালিকের কাছ থেকে মামলা মোকদ্দমার মধ্য দিয়ে লেনদেন করে তাদেরকে তাদের সেই প্রত্যাশা পূরণ না হওয়া, দাদা এই মামলা করছে কিন্তু নাতিতেও সেটা ফিরে পায়, যে অনেক দেরি হয়, মামলার জটিলতা এবং আইনের বিষয় নিয়ে আমরা এটাকেও খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আমরা খুব শর্ট করে নেব ভবিষ্যতে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় মানে কৃষি জমি সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 30 মে ভোর 6টায় দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনকরণ। একই দিন বেলা 11টায় দলের মহাসচিব ও সিনিয়র নেতারা সহ অঙ্গ সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। আমরা 25শে মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিন ব্যাপী কর্মসূচি, এই 7 দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এর মধ্যে ঈদ পড়বে, এই কারণে হয়তো কেউ যদি কোনো আলোচনা সভা বা অন্য কিছু 2-1 দিন পরেও করে তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমাদের কর্মসূচি 25 তারিখ থেকে 1 জুন পর্যন্ত এটি চলবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা পোস্টার প্রকাশ করবে এবং 31শে মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এটি 31 তারিখে বেলা 2টার সময়। আমরা একদিন পরে এটা রেখেছি, কারণ 30 তারিখের আগের দিন হচ্ছে ঈদের পরের দিন, তো সেই কারণে আমরা এটা রাখিনি। কারণ ঢাকা থেকে অনেকেই দেশের ঢাকার বাইরে চলে যাবেন, গ্রামের বাড়িতে যাবেন, এই কারণে আমরা 31 তারিখে এটা রেখেছি। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না, তাই আচরণ বিধি ও পরিচালনা বিধি পরিবর্তনের কাজ চলছে। সিইসি আরও বলেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। এ সময় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। যেহেতু এখন পার্টি সিম্বলও হবে না, আমাদের পরিচালনা বিধি বদলাতে হচ্ছে। আমাদের আচরণ বিধিতে আমরা কিছু দেখছি যে গোলমাল হয়ে গেছে, যেগুলো এক্সিকিউট করা ইমপ্লিমেন্ট করা সম্ভব না। আমাদের আচরণ বিধিগুলো পাল্টাতে হচ্ছে। উই আর ওয়ার্কিং অন দিস। এই বিধিবিধানগুলো আমাদের সম্পূর্ণ করে আমরা সরকারের সাথে বসে, কারণ সরকারেরও তো একটু প্রস্তুতি দরকার আছে, তাদেরও
সরকার তো চায় এগুলো ঘোষণা দিয়েছে যে এই বছরের মধ্যে শুরু করবে বলছে। এটা তো এবার সময় লাগে, ইন ফেজেস করতে হয়, তো অনেক সময় লাগে এই ইলেকশনগুলো করতে। তো ইনশাল্লাহ সবাই মিলে ইলেকশন, তো এই ন্যাশনাল ইলেকশনটা আমরা একা করি নাই, হ্যাঁ সব তো আর এবং আমরা আশা করব আমাদের সবসময় প্রশংসা করার দরকার নেই, আপনারা আপনি শুধু প্রশংসা করলে আমরা কিন্তু ভুল করতে থাকবো। আমাদের ভুল হলে আপনারা তুলে ধরবেন, আমরা উইল ট্রাই টু কারেক্ট আওয়ার মিস্টেকস। ডিবিএল সিরামিক্স এর সাস্টেইনেবল উদ্যোগে আবারও দেশের জন্য গ্লোবাল স্বীকৃতি অর্জন করেছে টাইল চক। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওয়ান শো 2026-এ মেরিট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে জিতেছে গ্রিন পেন্সিল ও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল পেন্সিল। পাশাপাশি আর্ট ফোরাম ফিনিক্স 2026-এ গুড কজেস এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে পেয়েছে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। ডিবিএল সিরামিক্স এর টাইল চক ক্যাম্পেইন প্রমাণ করেছে সৃজনশীলতা শুধু বিজ্ঞাপনে নয়, বরং সমাজ ও পরিবেশের বড় সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিবিএল সিরামিক্সের টাইল চক ক্যাম্পেইন মূলত একটি সাস্টেইনেবিলিটি উদ্যোগ, যেখানে টাইলস তৈরির সময় উৎপন্ন হওয়া সিরামিক স্লাজকে ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় তিনটি চ্যালেঞ্জ হচ্ছে ফারাক্কার সমস্যা, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা। পর্যায়ক্রমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ। দুপুরে রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুড়ি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী 11 ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ কারণে নতুন পরিকল্পনার মাধ্যমে সরকার পানি ব্যবস্থাপনা ও নদী কেন্দ্রিক বড় প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা সহ সব বড় প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই নতুন করে স্পোর্টসের লক্ষ্য হচ্ছে একটাই, আমাদের শিশুদেরকে, আমাদের আজকে জীবনযাত্রায় অনেকগুলো বিষয় চলে আসছে যেগুলো শিশুদেরকে বিপদগামী করছে। সেখান থেকে মোবাইল সহ আরও নানাবিধ, সেখান থেকে শিশুদেরকে আমরা আগামী দিনের দেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে আমরা যদি গড়ে তুলতে চাই, সেখানে শিশুদেরকে আমাদের খেলার মাঠে নিয়ে আসতে হবে। একমাত্র ক্রিয়াই পারে একটু শিশুকে তার বাজে চিন্তা, তার বাজে পরিকল্পনা থেকে একটি সুস্থ ধারার দিকে নিয়ে আসার জন্য। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করে আহত করা এবং অবৈধভাবে বিদেশি অস্ত্র ও গুলি রাখার দায়ে কলেজটির প্রভাষক ডাক্তার রায়হান শরীফকে 21 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইকবাল হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2024 সালের 4 মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের 4র্থ তলায় ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার রায়হান শরীফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন। এতে তমাল গুরুতর আহত হন এবং ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রায়হান শরীফকে আটক করে। এ সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 81 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন ও 2টি অত্যাধুনিক ছোরা জব্দ করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মনসুর আলী মেডিকেল কলেজের টিচার ডাক্তার রায়হান শরীফ, তার দখলে অনেক অস্ত্র পাওয়া যায়। যখন অস্ত্র রাখার দায়ে তাকে 14 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আর গোলা রাখার কারণ, যেটি ছিল গুলি রাখার কারণে, তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। সব মিলে 21 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে হলো বিজ্ঞ আদালত। এখানকার স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের জনাব বিচারক ইকবাল হোসেন সাহেব এই রায় দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলার মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩৫ বোতল ভারতীয় মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় ও গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর ভারতকে সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে শনিবার দিল্লির মানেকশ সেন্টারে ইউনিফর্ম আনভেইলড আয়োজিত এক ইন্টারঅ্যাক্টিভ সেশনে ভারতের সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিকে ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে। এমন মন্তব্যের জবাবে পাকিস্তান আইএসপিআর বলেছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাবও হবে সমমানের এবং ব্যাপক। এই ধ্বংসযজ্ঞ একতরফা হবে না, তা দুদেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা অঞ্চলের জন্য ডেকে আনবে বিপর্যয়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ শতকের মালিক এখন এই অভিজ্ঞ ব্যাটার। এর আগে ১৩টি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মুমিনুল হক ও মুশফিক। তবে সিলেট টেস্টের তৃতীয় দিনে ৩ অঙ্ক স্পর্শ করে মুমিনুলকে পেছনে ফেলেছেন তিনি। এখন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে মুশফিকের সেঞ্চুরির সংখ্যা ১৪। শুধু সেঞ্চুরিই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ১৬,০০০ রানের গণ্ডি পার করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ম্যাচের ৭৩তম ওভারে ২ রান নিয়ে এই অর্জনের দেখা পান মুশফিক। দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুশফিকুর রহিম। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেললেন আন্তোইনে গ্রিজম্যান। মেট্রোপলিতানো স্টেডিয়ামে জিরোনার বিপক্ষে আদেমালো লুকম্যানের একমাত্র গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো। তবে ফল চাপিয়ে ম্যাচটি আলোচিত অ্যাটলেটিকোর মাঠে গ্রিজম্যানের শেষ উপস্থিতি হিসেবে। দলের জয়ের পর পুনরায় মাঠে ফিরে অশ্রুসিক্ত চোখে ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নেন এই ফরাসি তারকা। বিদায় বেলায় পুনরায় ক্ষমা চান তিনি। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে গ্রিজম্যান বলেন, আমি জানি তোমাদের অনেকেই ক্ষমা করেছ, কিন্তু অনেকে করনি। আমি আবারও ক্ষমা চাই। তিনি আরও বলেন, আমি বুঝতে পারিনি এখানে আমাকে সবাই কতটা ভালোবাসে, আর সেটাই ছিল আমার ভুল। আমি সেটা আবার ভেবেছি, আর আমরা যা করতে পেরেছি সব করেছি যেন আবার ফিরে এসে এই মুহূর্তটা উপভোগ করতে পারি। গ্রিজম্যানের নতুন গন্তব্য যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো সিটি। চলতি বছর বিশ্বকাপের পর MLS-এর ক্লাবটিতে যোগ দেবেন তিনি। তবে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না গ্রিজম্যানের। টুর্নামেন্টের জন্য তাকে দলে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। র্যাবের নাম পরিবর্তনের কথা ভাবছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।